যেটা এই ইডির দু জায়গায় অ্যাপ্রোচ করাটা কিন্তু সেটা কি ইন্ডিকেট করে। এবং এই পয়েন্টটা নিশ্চয়ই উঠেছিল, ওটার কথা, যে হাইকোর্টে যেহেতু 226-এ গেছে, হাইকোর্টের সেম পাওয়ার রয়েছে, সুপ্রিম কোর্ট এই মামলাটা শুনবে কেন? আমরা আবার আপনাকে বলি, এর আগেও আমি বললাম ডিস্ট্রিক্ট জাজের পাওয়ার আছে, হাইকোর্টের পাওয়ার আছে, আপনাকে কিন্তু আগে ডিস্ট্রিক্ট জাজে যেতে হবে। কোথাও লেখা নেই, বাট হাইকোর্ট বলবে তুমি ওখানে ঘুরে আমার কাছে এসো। হাইকোর্টের পাওয়ার আছে, ডিস্ট্রিক্ট সুপ্রিম কোর্টের পাওয়ার আছে। সুপ্রিম কোর্ট বলবে তুমি হাইকোর্টে কি করছে দেখো, হাইকোর্টের অর্ডারে যদি তুমি খুশি না হও দেন কাম টু মি। আমি ডাইরেক্ট ওটার উপর বসে পড়বো, আমি ওটার উপরে অর্ডার দিতে থাকবো, তাহলে হাইকোর্ট গুলোর ফাংশন কি করবে কিন্তু এই মুহূর্তে তো এখানটাতে? অভিযোগ যেটা, যে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জড়ো করা, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবকিছু করে কোর্ট রুমের ভেতরে ভিড় করে দেওয়া, এই অভিযোগ তো কোথাও গিয়ে যখন একেবারে সুপ্রিম কোর্টকে দেওয়া হচ্ছে, তো কতটা সত্য বলে মনে হয়, বা এটাই কি হয়েছে? তাই 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 কি এই মুহূর্তে সুপ্রিম কোর্ট এতটা গুরুত্বপূর্ণ সহকারে এই মামলাটাকে নিল? না দেখুন, যদি হোয়াটসঅ্যাপে থাকে যে এসে তোমরা গন্ডগোল করো, দ্যাট হ্যাজ টু বি টেল টু উইথ ভেরি কসাসলি এবং ভেরি সিরিয়াসলি, এবং ওটাকে খুব খুব ওটা মারাত্মক রকমের একটা অফেন্স, যে কোর্ট প্রসেসে বাধা দেবার। বাট আবার বলছি, শুধু হোয়াটসঅ্যাপে আমি 50 জন বা 500 জন লয়ারকে, আমার ক্যাপাসিটি আছে, ক্ষমতা আছে, সে আর্থিক হোক আমার ইনফ্লুয়েন্স হোক, লয়ারকে কিন্তু ডাকা, তার মধ্যে কোনো অফেন্স হয় না। সহজে আপনাকে ওই জায়গাটা দেখতে হবে। আর সুপ্রিম কোর্টের ইম্পর্টেন্স দেবার একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে এই রাজ্যে সিবিআই তদন্ত করতে পারবে না, নিউট্রাল তদন্ত করতে পারবে না, যেহেতু রাজ্য সরকারের সুপ্রিমোর এগেনস্টে তুমি অন্য রাজ্যে নিয়ে যাও। একমাত্র এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এক্সক্লুসিভ জুরিসডিকশন। বাকি যে সমস্ত, এই যে সুপ্রিম কোর্ট চাইছেন এই যে অর্ডার, এফআইআর স্টে করা, সিসিটিভি ফুটেজ কে কিপ করে রাখা, এবং সিবিআই ইনভেস্টিগেশন যেন হয়, এগুলো সবই কলকাতা হাইকোর্টও দিতে পারতো। তো যেহেতু যখন নিচের কোর্ট দিতে পারবে, উপরের কোর্টের সেইটার উপর বসে জাজমেন্ট দেওয়ার প্রেসিডেন্ট আমাদের দেশে খুব বেশি নেই। আমরা যদি ধরুন, রাফলি বলছি আপনাকে, ধরুন আমরা 500 মামলা এরকম দেখে থাকি যেখানে হাইকোর্টের পাওয়ার এবং সুপ্রিম কোর্টের পাওয়ার কনকারেন্ট জুরিসডিকশন, সেম জুরিসডিকশন, তখন কিন্তু সুপ্রিম কোর্টে গেলে 1000-এর মধ্যে 950 খানা মামলাতেই সুপ্রিম কোর্ট বলে দেবে না, ইউ গো টু হাইকোর্ট। একেবারে সেলিম সাহেব, বুঝলাম বিষয়টি, কিন্তু কোথাও গিয়ে হাইকোর্টেও এই মামলা ওঠে এবং বিচারপতি শুভ্রা ঘোষ তিনি কিন্তু শেষ পর্যন্ত দুই পক্ষের শোনার পর কিন্তু তিনি বলেন যে আমি এই মুহূর্তে এখানে স্থগিত করছি, কারণ সুপ্রিম কোর্টে এই মামলা উঠেছে। অর্থাৎ শুভ্রা ঘোষ বিচারপতি তিনি কিন্তু এই মামলা তখন গতকাল নিষ্পত্তি করেন। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে সব থেকে বড় আপডেট আসছে, একেবারে সরাসরি নোটিশ জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে, যেমনটা আমি ইন্দিরা এই একটু আগে জায়গাটা বললো। আমি এই জায়গাটা একটু জানতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার বলেছেন যে আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রধান হিসেবে সেখানে গেছি। তাহলে এখানে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশটা কেন দেওয়া হচ্ছে? মানে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারকে কি একত্র করে দেওয়া হলো? না দেখুন, যে কোনো রাজ্যে যে কোনো একটা কগনিজেবল মামলা হলে না, তখন রাজ্য সরকার অটোমেটিক পার্টি হয়। আচ্ছা, আচ্ছা। যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অর্গানাইজেশন থাকে তখন সেন্ট্রাল গভর্নমেন্ট পার্টি হয়। তো সর্বতই একটা চুরি হয়েছে, পুলিশ কেস হয়েছে, তো স্টেট ভার্সেস কেস হয়। তো সেই হিসেবে স্টেটকে, দিস ইজ নট ওকে, ভেরি ওকে, অনির্বাণ আনকমন। তোমার প্রশ্ন। দেখো, এই মুহূর্তে প্রশ্ন কিছু না, যেমনটা বলছিলাম যে পরবর্তী শুনানি কবে হবে সেই নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠছে, সেই নিয়ে সবার কৌতূহল রয়েছে। পরবর্তী শুনানি সম্ভবত ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, অর্থাৎ মঙ্গলবার দিন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের যে মঙ্গলবার, সেই দিন কিন্তু এই পরবর্তী শুনানি হতে চলেছে, এমনটাই কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে। অর্থাৎ হাতে কিন্তু এখন অনেক দিন সময় রয়েছে, এবং এই 2 সপ্তাহ যে সময় দেওয়া হচ্ছে, সেই 2 সপ্তাহ অবশ্যই পুরো সিসিটিভি ফুটেজ প্রিজার্ভ করে রাখা, যেমনটা ইন্দিরা দি একটু আগে বলছিল। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত এফআইআর কে স্থগিত করা হলো। এফআইআর বেসিসে কোনো রকম কাজ কিন্তু এই মুহূর্তে কলকাতা পুলিশ করতে পারবে না। এবং সব থেকে বড় এই মুহূর্তে ব্রেক, যে পরবর্তী শুনানি 3রা ফেব্রুয়ারি, অর্থাৎ 3rd
ফেব্রুয়ারি কিন্তু পরবর্তী শুনানি হতে চলেছে, অর্থাৎ এসআইআর প্রক্রিয়া এবং ভোট ঘোষণার আগেই কিন্তু পরবর্তী শুনানি হতে চলেছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্দিরাদি এই মুহূর্তে দাঁড়িয়ে যে সামনেই কিন্তু নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগে এত বড় একটি বিষয় এবং সেখানে দাঁড়িয়ে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী জড়িত রয়েছে, সেখানে দাঁড়িয়ে কি মনে হয় যে এই নিষ্পত্তি কোথায় গিয়ে দাঁড়াবে এই কেসে? একদম। এবং আমি এই বিষয়টা, দেখো, এটা কোর্টের বিষয়। আমাদের মনে হবার থেকে যেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে যে আইন এটাকে কি চোখে দেখছে অনির্বাণ। কারণ যেখানে মুখ্যমন্ত্রী ইডির রেড চলাকালীন প্রতীক জৈনের বাড়িতে ঢুকে গেলেন, ফাইলপত্র নিয়ে বেরিয়ে আসলেন, একই তিনি বলে কয়ে তারপরে আইপ্যাকের অফিসে গেলেন, সেখান থেকে তিনি ফাইল গাড়িতে তুললেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নগুলো আমরা গতকাল অনির্বাণ রেখেছিলাম, যে রেড চলাকালীন একজন মানুষ ভেতরে ঢুকতে পারেন কিনা এবং রেড চলাকালীন তিনি সেখানকার কাগজপত্র নিয়ে বাইরে বেরিয়ে আসতে পারেন কিনা, 3 নম্বর তিনি জানলেন কিভাবে যে ওই ড্রয়ারের ওই তাকে সেই কাগজপত্রগুলো রয়েছে যেগুলো তার দলের পক্ষে ইম্পর্টেন্ট, এবং তারপরে ইডির যে বিষয়টা, যে ইডি বা তাকে অ্যালাউ করলেন কি করে, এবং তিনি যখন বেরিয়ে আসলেন তখন কি তাকে বাধা দেবার চেষ্টা হয়েছিল কিনা, ইডির সঙ্গেও তো ফোর্স ছিল, তারা রাজ্য পুলিশকে বা কলকাতা পুলিশকে আটকে ছিলেন কিনা, এই প্রশ্নগুলো কিন্তু অনির্বাণ বারবার করে উঠে আসছিল। আজকে আমি একটু সেলিম সাহেবের কাছে যাই। অনির্বাণ, সেলিম সাহেব, কালকে এই বিষয়গুলো নিয়ে আমরা গতকাল প্রচুর আলোচনা করেছি। তাহলে এই যে আজকে যে বিষয়টা সামনে উঠে এলো, যে ইডির অফিসারদের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফোন কেড়ে নিয়েছিলেন, তাহলে গতকাল এই বিষয়গুলো হাইকোর্টে কেন উঠলো না? কেন ইডি তাকে আটকানোর চেষ্টা করলো না? কেন ইডির ফোর্স রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশকে আটকালো না? আজকে তো এই বিষয়গুলো সুপ্রিম কোর্টে একেবারেই উঠলো না। আজকে তো অন্য পয়েন্টের ভিত্তিতে আজকে সওয়াল জবাব পর্ব চললো। দুটো এইভাবে আলাদা হলো কি করে? না, গতকাল দেখুন হাইকোর্টে বেসিক্যালি 2 মিনিটের বেশি সময় লাগার আর দরকার ছিল না। কারণ প্রথমেই যখন বলে দেওয়া হয় যে সুপ্রিম কোর্টে সেলফ সেম প্রেয়ারে সেলফ সেম রেমিডিতে অলরেডি মামলা করা হয়েছে, তখন হাইকোর্টের পাওয়ারটা সিজ হয়ে যায়। হাইকোর্ট তখন অপেক্ষা করবে সুপ্রিম কোর্ট কি বলে, আইদার সুপ্রিম কোর্ট নিজে শুনবে অথবা সুপ্রিম কোর্ট বলবে আমার কাছে যখন পাঠিয়ে দেবে আমি তখন শুনবো। তারপরে বেসিক্যালি দু দলের কিছু জাস্ট কথাবার্তা হয়েছে, সেগুলো আর অত কিছু রেকর্ডেও আসেনি, তখনই ডিসাইড হয়ে গিয়েছিল। আজকে যে মামলাটা সুপ্রিম কোর্টে হয়েছে, যে বক্তব্যগুলো কালকে রাখার আর কোনো কারণ ছিল না, সেই জন্যই হয়তো রাখিনি, দুপক্ষেরই কথা বলছি। কারণ ততক্ষণে ডিসাইড হয়ে গিয়েছিল যে মামলা সুপ্রিম কোর্টেই হবে। তো হতে পারে কালকে যদি মামলাটা ওখানে ফুল ফ্লেজেড হতো, তাহলে এই সমস্ত পয়েন্ট ওখানেও রেজ করা হতো। আজকে মেরিটে যেহেতু হিয়ারিং হয়েছে সুপ্রিম কোর্টে, কালকে কিন্তু হাইকোর্টে মেরিটে হিয়ারিং হয়নি, কারণ প্রথম দিকেই পরিষ্কার হয়ে গিয়েছিল মেরিটে হিয়ারিং হবে না। কিন্তু কেন এমনটা কি হতে পারে, মানে বিচারপতি কি এমনটা করতে পারেন যেখানে মামলা একটি কলকাতা হাইকোর্টে উঠছে এবং সেই মামলাটিকে অর্ধেক অবস্থায় ফেলে দিয়ে সেটাকে